আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক মেহেরবানিতে এবং তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পর থেকেই শুরু করে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে ফজরের নামাজের পরে চলে আসলাম রান্নাঘরে এসে আজকে সকালের নাস্তা ভাত রান্না করব। ভাত রান্না করার সাথে সাথে আজকে অনেক রকমের ভর্তা বানাবো। অনেক দিন যাবত মুখে তেমন একটা রুচি নেই, কোনো কিছুই খেতে ভাল লাগতেছে না, মাছ মাংস আর ভালো লাগে না। এর জন্য ভাবলাম যে আজকে সকালে ভর্তা বানাবো, গরম গরম ভাত দিয়ে আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। প্রথমে রান্নাঘরে এসে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা। তারপরে এসে কি ভর্তা করব সেইগুলো আয়োজন করে নিয়েছি। প্রথমে আমি সিমগুলো এবং পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে তারপরে এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিব। ওদিকে আমি আমার প্রিয় ভাই ও আপুরা রাইস কুকারে অফ ক্যামেরায় এবার ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো আমার ভাতের বলক চলে এসেছে। ওদিকে আপনাদের ভাইয়ে বাইরে হাঁটতে গিয়েছিল, সেখান থেকে বাজার থেকে কিছু দেশি কলা নিয়ে এসেছে। আমার বড় ছেলে আবার এই কলাগুলো খুবই পছন্দ করে। এই যে দেখতেছো কলাগুলো কিন্তু সবেমাত্র গাছ থেকে পেড়ে বাজারে নিয়ে আসছে। দেখো দেশি কলা দেখতেই কিন্তু অন্যরকম দেখায়, আর যেগুলো ফরমালিন দেওয়া কলা থাকে সেই কলাগুলো কিন্তু দেখলেই বোঝা যায় কলাগুলো চেহারাই জানি কীরকম হয়। আর এই কলাগুলো দেখো মাশাল্লাহ কি সুন্দর। এগুলো দেখলেই বোঝা যায় যে কত সতেজ এবং তাজা। আমি কিন্তু একটি তোমাদের খেয়ে দেখালাম। এই কলাটি কিন্তু আনতে আনতে ভেঙে গিয়েছিল, এর জন্য আমি কলাটা ছুলে একটু খেয়ে তোমাদের দেখালাম। কলাগুলো কিন্তু খুবই স্বাদ। এর মাঝখানে আমি আমার প্রিয় ভাই ও আপুরা আমি কিভাবে রাইস কুকারে ভাত রান্না করে তারপরে ঝাঁপিতে ঢেলে তারপরে রান্না করি, এইভাবে রান্না করলে আমার প্রিয় ভাই ও আপুরা ভাতগুলো কিন্তু খুবই ঝরঝরা থাকে এবং খেতেও ভালো লাগে। কিছু সিম ভর্তা করব, এর জন্য সিম আর ফ্রিজে অনেক দিন যাবৎ কাঁচামরিচ থেকে শুকনো হয়ে গিয়েছে। ভাবলাম যে এটার সাথে সিদ্ধ করতে দেই, তাহলে কাঁচামরিচগুলো আবার সেই আগের মতো হয়ে যাবে। এর জন্য সিদ্ধ করার জন্য সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওদিকে আমার দুই ছেলে মারামারি শুরু করে দিয়েছে, একটার থেকে আরেকটা অনেক ছোট, তারপরও সব সময় দুইটা ছেলে লেগে থাকে। এসে দেখি যে আমার সিমগুলো নিচ দিয়ে ফুরে গিয়েছে। আমার দুই ছেলেকে ধমকাইতেছি। পাশের বাড়ি থেকে আমার এক দাদি শাশুড়ি এসেছে। দাদি শাশুড়ি বলতেছে, এরকম করস কেন, ওদের ধমকাস কেন, ওরা তো একটু দুষ্টুমি করবে, মারামারি করবে, দুইটা ছেলে নিয়েই পারস না। আমরা আগের দিনে কিভাবে 12-14 জন বাচ্চা সামলিয়েছি, আর তোরা একটা দুইটা হয়ই তাদের সাথে এরকম করস, দুইটা বাচ্চাই পালতে পারস না। আর আমরা এতগুলা বাচ্চা লালন পালন করে আবার সংসারে সব কাজ করেছি। তারপর আবার বলতেছে যে তোর তো দুইটি ছেলে, এখন তো একটি মেয়ের দরকার আছে না, আরেকটি বাচ্চা নেস না কেন, একটি মেয়ে তোর দরকার আছে। আমি বলতেছি কি বলেন দাদি, দুইটি তো আমার মাথাটা নষ্ট করে ফেলে, ওরা দুইজনেই আমার মাথাটা পাগল করার জন্য যথেষ্ট। আরেকটা হলে তো আমি পুরোপুরি মেন্টাল হয়ে যাব, আমাকে তো পাগলা গারোতে ভর্তি করতে হবে। সে বলে দুইটা পোলাপান পাইলে এই অবস্থা, আর যদি 13-14টা বাচ্চা পালতি তাহলে কি অবস্থা হইতো। আর যে কাজ সংসারে খালি একটু রান্না বাড়ি করো, সেই কাজ করে যদি এরকম অবস্থা হয় তা আমাদের মতো হলে কি হবে বলো তো আমার প্রিয় ভাই ও আপুরা। তোমাদের কার কার এরকম দাদি নানি শাশুড়ি আছে আর এরকম কথা বলে তা আমাকে কমেন্টে জানাবে। তারা নাকি 13-14টা বাচ্চা লালন পালন করেছে, তা কিন্তু ঠিকই বলেছে। আগের দিনের বাচ্চাদের সাথে আর আমাদের এখন ডিজিটাল যুগের বাচ্চাদের সাথে অনেক পার্থক্য আছে।
আমার প্রিয় ভাই ও আপুরা, ওদিকে তোমাদের সাথে অনেক বকর বকর করে ফেলেছি। তারপরে এর মাঝখানে আমি ভর্তা করার জন্য যা যা ভর্তা করব সেইগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি। তারপরে এখন অনেকগুলো থাল বাড়ি নোংরা হয়েছে, সেইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তারপর রান্নাঘরটা ক্লিন করে নিব। তারপরে ভর্তাগুলো শিলপাটায় বেটে নিব। তারপরে চলে আসি আমার দাদি শাশুড়ির কথায়। সে আমাকে বলতেছে যে ছেলে বাচ্চারা একটু নাকি দুষ্টুই হয়। বলো তো তোমরা কে কে জানো যে ছেলে বাবুরা নাকি একটু দুষ্টুই হয়? তোমাদের আমার মতো কার কার দুইটি ছেলে বাবু আছে আর এরকম ওদের মতো এরকম দুষ্টুমি করে? আমাকে কিন্তু কমেন্টে জানাবে। বলতেছে যে ওরা দুজনে তো দুষ্টুমি করে, দেখবি যদি তোর একটি মেয়ে হয়, মেয়েটা আর দুষ্টুমি করবে না, মেয়েরা একটু শান্ত শিষ্টই হয়। তারপর আমি বলতেছি না দাদি, আমার দুইটি বাচ্চাই যথেষ্ট, আমার আর দরকার নেই, আমার মেয়ে দরকার নেই। এই আমার দুইটি ছেলে আর দুইটি মেয়ে। তারা বলতেছে কিভাবে? আমাকে ওদের জন্য যে দুইটি বউ নিয়ে আসবো, ওই বউ দুটি আমার মেয়ে হয়ে যাবে। আমার দাদি শাশুড়ি তো আমাকে ধমকাইতেছে, দুইটি বাচ্চা হয়ে গিয়েছিস আর এই বয়সেই, আর আমরা যে এই পর্যন্ত এসে এতগুলি বাচ্চা লালন পালন করেছি, এত কাজকর্ম করে সংসার করেছি, আর তোরা এইটুকু কাজ করেই ক্লান্ত হয়ে যাস। আমি আর তার সাথে আর কোনো কথা বাড়াই নেই, মুরব্বী মানুষ আর কি বলবো। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তারপরে এখন ভর্তাগুলো বেটে নিব। এখন আমি যে সিমগুলো আর কাঁচা মরিচ, গোটা রসুন, গোটা পেঁয়াজ আর ধনেপাতা সিদ্ধ করে নিয়েছিলাম, সেইগুলো এখন বেটে নিব। আমার প্রিয় ভাই ও আপুরা, আর আমাদের বাচ্চাদের কথা কি বলবো, ওরা তো সব সময় বাসায় বন্দি থাকে। ওরা দেখা যায় যা করে সব বাসায় করে থাকে, এর জন্য আমরা বিরক্ত হয়ে যাই। ওদের দুষ্টমিটা আমাদের বেশি চোখে পড়ে। আর আমাদের সময় দেখা যায় আমরা বাহিরে খেলা করতাম, বাহিরে ফিল্ড ছিল বা বাহিরে আমাদের উঠান ছিল, সেইখানে আমরা খেলাধুলা করতাম। এর জন্য আমাদের মায়েদের তেমন একটা ভোগান্তি হয়নি বা আমাদের দুষ্টমিটা তাদের চোখে পড়েনি। আমরা দেখা যায় লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা করতাম, কত কি না করতাম, কত দুষ্টমি করতাম। আর এখনকার বাচ্চারা দেখা যায় খেলাধুলা করার সময়ই পায় না, সারাক্ষণ ওদের পড়া আর পড়া। আর ওদের যেটুকু সময় পায় তা সেই বাসার ভিতরেই দুষ্টমি করে থাকে। এর জন্য ওদের দুষ্টমিটা আমাদের বেশি বিরক্ত করে। আমি এগুলো অনেক কথা বললাম, তোমরা কিন্তু কিছু মনে করো না আমার প্রিয় ভাই ও আপুরা। আমার বাচ্চারা কেন এরকম, প্রায় বাচ্চারা এখন বাসার ভিতরে বন্দি থাকে, আর এই বাসার ভিতরে ওদের যা করার এইখানে দুষ্টমি করে, এইখানে খেলাধুলা করে। ওদের জীবনটা দেখা যায় বন্দিশালার মতো, এই ঘরে বসেই চার দেয়ালের ভিতরে ওদের জীবন চলে যায়। এর ভিতরে কথা বলতে বলতে আমার প্রিয় ভাই ও আপুরা, আমি যে মৌসিমগুলো প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম সেইগুলো ভর্তা করে নিয়েছি। এখন আমি পেঁপে ভর্তা করব। এর জন্য পেঁপে ভর্তা করার জন্য কিছু ধনেপাতা কুচি এবং গোটা রসুন, গোটা পেস্ট নিয়ে নিচ্ছি এবং কিছু শুকনো মরিচ আগেই আমি টেলে নিয়েছিলাম, সেইগুলো একে একে সব ভর্তায় দিয়ে দিচ্ছি। কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমার প্রিয় ভাই ও আপুরা, আমি যখন ভর্তা বানাই তখন কিন্তু আমি প্রচুর ঝাল ঝাল করে ভর্তা বানাই। ঝাল না দিলে আমার কাছে ভর্তা ভালো লাগে না। এই যে পেঁপেগুলো কিন্তু আমি সিদ্ধ করার পরে একটি ঝাঁপিতে নিয়ে পেঁপেগুলো থেকে পানি বের করে নিয়েছি। এই পেঁপেগুলো থেকে যদি পানি বের করে না নেওয়া হয় তাহলে পেঁপের ভর্তাটা দেখা যায় পানসা হয়ে যায়। এর জন্য আমি পেঁপেগুলো ঝাঁপিতে নিয়ে চেপে চেপে পানিগুলো বের করে তারপরে এই যে হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি। আর ভর্তা করার জন্য যে যে উপকরণ বেটে নেওয়া দরকার সেগুলো বেটে তারপরে হাত দিয়ে মেখে নিয়েছি। আমি যখনই পেঁপে ভর্তা বানাই এইভাবে ভর্তা বানাই, আর পেঁপে ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে।
ওদিকে আমি দেখা যায় মরিচ ভর্তাটি না বানালে ভর্তার সব স্বাদ অপূর্ণ থেকে যাবে। এর জন্য এখন আমি মরিচ ভর্তাটা বানিয়ে নিব। মরিচ ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য আমি কিছু গোটা রসুন নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না, অনেকগুলো গোটা রসুন দিয়ে দিয়েছি, তারপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। এইভাবে আমি মরিচ ভর্তাটা বানিয়ে নিব। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমাদের একটি কথা বলি, জানি না আমি যার ভিডিওতে দেখি সম্পূর্ণ ভিডিও ওয়াচ করে থাকি, কিন্তু তোমরা করো কি আমার পেজে ঢুকে মাত্র কমেন্ট করে বের হয়ে যাও। এই কথাটি আমি বলতে চাইনি, তারপরও বললাম বাধ্য হয়ে। আমি নতুন পেজ খুলেছি আর তোমরা শুধু স্পং কমেন্টস করো আমার বন্ধু হতে। তোমরা যদি শুধু একটি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার বন্ধু হয়েছো কিনা। দেখা যায় এইভাবে কমেন্ট করলে তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি। আর তোমরা ঢুকে একটি কমেন্ট করে বের হয়ে যাও। আমি কিন্তু ভিতরে ঢুকলেই বলতে পারি যে তোমরা আমার ভিডিওটি কতটুকু সময় ওয়াচ করেছো। আমার প্রিয় ভাই ও আপুরা, তোমাদের অনুরোধ করছি এইভাবে করবে না। আমি মনে করি আমি যেভাবে সংসারে সারাদিন কাজ করে থাকি, আমার প্রিয় ভাই ও আপুরা সারাদিন ব্যস্ত থাকে। আমি ব্যস্ততার মাঝেও তোমাদের সবার ভিডিও কম 5-6 মিনিটের বেশি ওয়াচ করে থাকি, বেশিরভাগই ফুল ওয়াচ করে থাকি। কিন্তু আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা কেন এইভাবে করো? আমার প্রিয় ভাই ও আপুরা, তোমরা কিন্তু আমার কথায় কষ্ট নিও না। বোন হিসেবে বললাম, ক্ষমা করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।